দর্শক আসসালামু আলাইকুম, স্বাগতম আরেকবার। দর্শক, 15ই আগস্ট জাতীয় শোক দিবস রক্ষা করা গেল না কেন? এই প্রশ্ন আমাদের খুঁজতে হবে, কেন এটিকে জাতীয় শোক দিবস হিসাবে রক্ষা করা গেল না, এর জন্য দায়ী কে? তার আগে প্রথমে একথা বলতে চাই দর্শক, শেখ মুজিব সাহেবের মৃত্যুবার্ষিকী বা 15ই আগস্ট 75-এর তার পরিবারের যে সদস্যরা মারা গিয়েছিলেন তাদের স্মরণেই মূলত আওয়ামী লীগ, আমি বলবো মূলত এটাকে শোক দিবস হিসাবে পালন করে, এবং তারা এই বছরও সেভাবেই তারা পালন করার জন্য প্রস্তুতি নিচ্ছে। কিন্তু এই জাতীয় শোক দিবসকে শেখ হাসিনা ওয়াজেদ বানিয়েছেন পারিবারিক শোক দিবস। কিভাবে? তার আজকের এই শোক দিবস যেমন তারা পালন করার চেষ্টা করছে, তেমনি কোটা বিরোধী ছাত্র সমাজ, আপনারা জানেন ইতিমধ্যেই তারা বলছে তারা রাজপথে অবস্থান নেবে এবং তারা তাদের কর্মসূচি অব্যাহত রাখবে, যাতে পতিত স্বৈরাচারের শক্তি কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে। দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপিও ইতিমধ্যে তার কর্মসূচি ঘোষণা করেছে এবং তারা তাদের কর্মসূচি অব্যাহত রেখেছে 14, 15 এবং 16 এই 3 দিন, এবং পরে তারা এটা সংশোধন করে বিএনপি বলছে 21 আগস্ট পর্যন্ত তারা এই কর্মসূচি অব্যাহত থাকবে। বিভিন্ন ধরনের কর্মসূচি নিয়ে বিএনপি মাঠে থাকবে। আমরা একটু দেখি দর্শক, এটা কিভাবে প্রথমত হলো পারিবারিক বিষয়। সদ্যবিদায়ী পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াজেদ যখনই তার বক্তৃতা বিবৃতি দিতেন, তার একটা সমস্যা ছিল, তিনি সব কিছুতেই বলতেন আমার বাবা স্বাধীনতা দিয়েছে, আমি শেখ মুজিবের মেয়ে। এমনকি তিনি এটাও বলেছিলেন যে আমি শেখ মুজিবের মেয়ে, পালিয়ে যাওয়ার মেয়ে নই। অথচ তিনি পালিয়ে গেছেন, এবং তিনি এটাও বারবারই বলেন যে তার বাবাই দেশ স্বাধীন করে দিয়েছে। কথাটা কিন্তু ঠিক নয়। দেশের 7.5 কোটি মানুষ যুদ্ধ করেছে। এই যুদ্ধ করতে গিয়ে নিঃসন্দেহে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেই 71-এর 26শে মার্চ স্বাধীনতার ঘোষণা, বঙ্গবীর এমএজি উসমানীর অসাধারণ রণকৌশল, মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর রাজপথে গর্জন, সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমদ, ক্যাপ্টেন মনসুর আলী সহ বঙ্গবীর কাদের সিদ্দিকী সহ যার যা অবদান আছে, কারোর কোনো অবদানকেই তারা স্বীকৃতি দিতে চাননি। এককভাবেই তিনি তার পিতা শেখ মুজিবুর রহমানকেই সামনে নিয়ে আসার চেষ্টা করেছেন। কারো অবদানকে স্বীকৃতি দেওয়া কিংবা সামনে নিয়ে আসার অর্থ এই নয় অন্যের অবদানকে অস্বীকার করা। এমনকি জিয়াউর রহমানের যে স্বাধীনতার ঘোষণাপত্রটি পাঠ করেছিলেন, এটাও তারা অস্বীকার করতে চান। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হচ্ছে, স্বয়ং বিদায়ী প্রধানমন্ত্রী স্বয়ং তিনি নিজেই বলেছিলেন জিয়াউর রহমান নাকি সেই সুয়াত জাহাজ থেকে অস্ত্র খালাস করেছিলেন এবং তিনি পাকিস্তানের হয়ে যুদ্ধ করেছেন। একই কথা বলেছিলেন সদ্য বিদায়ী পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ সাহেব, বলেছিলেন আরেকজন নেতা শাহজাহান খান সাহেব, এবং আরেকজন হাসানুল হক ইনু। এমনকি তারা এ ধরনের কাণ্ডজ্ঞানহীন কথাও বলেছেন যে জিয়াউর রহমান যুদ্ধ করেছেন, কিন্তু তিনি পাকিস্তানের পক্ষে যুদ্ধ করেছেন। দেখুন, জিয়াউর রহমান যদি পাকিস্তানের পক্ষে যুদ্ধ করেন, তাহলে এই যে সেক্টর কমান্ডাররা, প্রত্যেক সেক্টর কমান্ডার এক একটা সেক্টর ভাগ করে স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দিল, এরা যদি পাকিস্তানের পক্ষেই যুদ্ধ করলো, তাহলে দেশ স্বাধীন হলো কিভাবে? এই ধরনের অযৌক্তিক কথা যখন বলেন, আজকে যে 32 নম্বর ভাঙ্গা হয়েছে, সেই ভাঙ্গার পর যে বঙ্গবীর কাদের সিদ্দিকী গিয়েছেন সেটা দেখতে 32 নম্বরে শেখ মুজিব সাহেবের বাড়িটা, সেই বঙ্গবীর কাদের সিদ্দিকীও বলেছিলেন যে জিয়াউর রহমানই স্বাধীনতার ঘোষক। এটা বলার কারণেই মূলত বঙ্গবীর কাদের সিদ্দিকী শেখ হাসিনা ওয়াজেদের চক্ষুশূল হয়েছিলেন। তার বিরুদ্ধে অনেক ধরনের ব্যঙ্গ করা হয়েছে, তাকে তিরস্কার করা হয়েছে। এখন শেখ হাসিনার এই যে সব কিছুতেই আমি করা, তার আরও কিছু সমস্যা আছে। যেমন তিনি পদ্মা ব্রিজের কথা বলেন, এলিভেটেড এক্সপ্রেসওয়ের কথা বলেন, তিনি সবসময় বলেন যে এটা আমি করে দিয়েছি। দেখুন, কথাটা আমি হবে না, এদেশের জনগণ করেছে। পদ্মা সেতু বা এলিভেটেড এক্সপ্রেসওয়ে কারো পকেট থেকে বা কেউ গোপালগঞ্জ থেকে পৈতৃক সম্পত্তি বিক্রি করে এনে এই প্রপার্টিগুলো করা হয় নাই। এই প্রপার্টিগুলো হয়েছে জনগণের ট্যাক্সের টাকায়।
কিন্তু সদ্যবিদায়ী প্রধানমন্ত্রী সবসময় তিনি বলতেন এটা আমি করেছি। এমনকি তার মানে শিশুসুলভ কিছু কথা ছিল। তিনি বলতেন যে এই ঘরে ঘরে আজকে ইন্টারনেট এবং মোবাইল দিয়েছে। মোবাইলের উন্নতি হয়েছে, স্মার্টফোনে এসেছে মূলত সারা বিশ্বের টেকনোলজির উন্নতির কারণে। এমনকি ইউকের মতো দেশেও 2009-10 সালে বা 8 সালে আমরা বটম মোবাইলগুলা ইউজ করতাম। টেকনোলজির উন্নতি হয়েছে, সারা পৃথিবীতেই এখন সেই স্মার্টফোন চলে এসেছে এবং ব্যাপক হারে সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেট পরিষেবা সারা পৃথিবীতে এখন গ্রামে-গঞ্জে আফ্রিকার দেশগুলোতেও ব্যাপক হারে ব্যবহৃত হচ্ছে। কাজেই তিনি সেটা বলতেন যে তিনি করে দিয়েছেন, কথাটাও তার সত্য নয়। তিনি বারবার এই প্রফেসর মোহাম্মদ ইউনূসকে, আজকে যিনি প্রধান উপদেষ্টা, তাকে তিরস্কার করেছেন, তাকে আদালতের বারান্দা থেকে বারান্দায় ঘুরিয়েছেন, তার বিরুদ্ধে অনেক অপমান করেছেন, এমনকি তাকে বলেছেন যে তিনি একজন সুদখোর। সুদ ছাড়া বাংলাদেশে কোনো ব্যাংক চলে কিনা আমার জানা নেই। দর্শক, বিচারের বার্তা আপনাদের কাছেই দিলাম। জনাব ইউনূস তার সারা জীবন মানুষের দারিদ্র্য বিমোচন করে একটি সুখী সমৃদ্ধ সমাজ গঠনের জন্য স্বপ্ন দেখেছেন। খুব স্বাভাবিক, আপনি যখন এটা মেনটেন করবেন, আপনার যে স্টাফের মেনটেনেন্স আসবে, স্টাফের বেতন আসবে, প্রতিষ্ঠানের মেনটেনেন্স আসবে, প্রতিষ্ঠান বানাতে হবে। আপনার এই ধরনের একটা অর্গানাইজেশন চলতে গেলে সেটা কোথার থেকে আসবে যদি এখান থেকে ইন্টারেস্ট দেওয়া না হয়? ব্যাংকও তো একই কাজই করে। তাহলে প্রফেসর মোহাম্মদ ইউনূসকে শুধুমাত্র তার ব্যক্তিগত প্রতিহিংসা চরিতার্থ করার জন্যই মানুষের কাছে তিনি করেছেন হেয়। 84 বছর বয়সে 6 তলা বেয়ে গিয়ে আদালতে হাজিরা দিয়েছেন এবং যখনই কাকতালীয়ভাবে তার হাজিরার সময় আসতো তখনই কিন্তু লিফটগুলা বন্ধ করে দেওয়া হতো। কি অমানবিক, কি হীনমন্যতা! কিন্তু সেই প্রফেসর ইউনূসকে আমরা যখন দেখি বিভিন্ন জায়গায় যান, তিনি বলেন যে আবু সাইদ রংপুরের নয়, আবু সাইদ তার পরিবারের নয়, আবু সাইদ বাংলাদেশের নয়, আবু সাইদ সারা বিশ্বের মানুষকে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য কীভাবে বুক পেতে দিতে হয় সেটা সে শিক্ষা দিয়ে গেছে। প্রফেসর মোহাম্মদ ইউনূস কখনো তার নিজের কথা বলেন না, বলেন দেশের কথা, মানুষের কথা, মানুষের গণতন্ত্রের কথা। অথচ বিদায়ী প্রধানমন্ত্রীকে সবসময় আমরা বলতে শুনতাম যে তিনি নাকি গণতন্ত্র দিয়েছেন, অথচ তিনি এই স্বাধীন বাংলাদেশের 52 বছরের ইতিহাসের সবচেয়ে বেশি গণতন্ত্র হত্যাকারী। দিনের ভোট রাতে করেছেন, 154 জনকে আগেই নির্বাচিত করে ফেলেছেন। 151 জন হলে যেখানে সংসদ গঠন হয়ে যায়, 2024-এ এসে একই দলের মধ্যে বাকশালীয় স্টাইলে বিভিন্ন উপদল সৃষ্টি করে নির্বাচন করলেন। দেশ থেকে পালিয়ে যাওয়ার আগ মুহূর্তেও তিনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলেছেন যে ভারী অস্ত্র ব্যবহার করছো না কেন, তোমরা ফায়ার করছো না কেন, ওপেন ফায়ার করছো না কেন। কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষ করে সেনাবাহিনী, প্রত্যাখ্যান করে নিজ দেশের সন্তানের বুকে গুলি চালাতে বাধ্য হন, দেশ ছেড়ে পালিয়ে যেতে তিনি। আজকে যে বঙ্গবন্ধু অবশ্যই সম্মান এবং শ্রদ্ধা পাওয়ার কথা, এবং আমি মনে করি এটা একটি চমৎকার মানে ভালো সিদ্ধান্ত হয়েছে। জনাব প্রফেসর মোহাম্মদ ইউনূস তার উপদেষ্টা পরিষদকে নিয়ে রাজনৈতিক দলগুলোকে ডেকেছেন। এই সিদ্ধান্তের আগে ডেকেছেন দেশের প্রধান সবকটি রাজনৈতিক দল, ডান বাম ধর্মীয় সকল দলকেই তিনি ডেকেছেন। আমরা যদিও সবার অপিনিয়ন প্রকাশ্যে আসেনি, তবে আমরা যতটুকু জানতে পেরেছি সব দলই সেটাকে বাতিল করার কথা বলেছে। শুধুমাত্র আমার মনে হয় আন্দালিব রহমানের জাতীয় পার্টি বলেছিল যে শোক দিবস যেন থাকে। যাই হোক, মেজরিটিটাকেই তারা গ্রহণ করেছে উপদেষ্টা পরিষদ। তবে তার আগে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা ওয়াজেদকে এবং শেখ হাসিনার পরিবারকে সেলফ ইভ্যালুয়েশন করার প্রয়োজন আছে কিনা দর্শক একবার বিবেচনা করুন তো। একটি দলও প্রকাশ্যে তার সেই শোক দিবসটা রাখার কথা বলছে না। কেন বলছে না? বিকজ যদি আমরা বটম লাইনটা নিই, সেটা কি, যে শেখ হাসিনা ওয়াজেদের কারণে তার আচরণ। বঙ্গবীর কাদের সিদ্দিকী সাহেব অনেক আগেই বলে রেখেছেন যে মাননীয় নেত্রী, আপনি আপনার পিতাকে অসম্মান করছেন। আমি আমার 1-2টি ভিডিও করেছি এর আগে, এবং আমি বলেছি যে শেখ হাসিনা ওয়াজেদের কারণেই মূলত শেখ মুজিবের প্রতি মানুষের এই অশ্রদ্ধাটা বাড়ছে বরং দিনের পর দিন। এবং আমি এটাও বলছিলাম যে শেখ হাসিনা ওয়াজেদ আওয়ামী লীগের জন্য, শেখ পরিবারের জন্য সম্পদ নয়, বোঝা। তিনি আওয়ামী লীগের জন্য কোনো আশীর্বাদ নয়, তিনি একটা অভিশাপ।
তিনি একটা বোঝা হয়ে দাঁড়িয়েছেন। তার কারণেই মূলত আজকে শেখ মুজিব সাহেবের এই যে ভাস্কর্যগুলো ভাঙ্গা হলো এবং যে মানুষের যে ক্ষোভ, এটার কারণটা হচ্ছেন তার মেয়ে হিসেবে শেখ হাসিনা ওয়াজেদ, তার কর্মের ফলই আজকে এই শোক দিবসটাকে বাতিল করার জন্য সবাইকে বলতে শিখিয়েছে। তিনি মানুষকে নির্যাতন করেছেন, অপমান করেছেন, তুচ্ছ তাচ্ছিল্য করেছেন, সব কিছুতেই আমি করেছেন। আর যার ফলেই সেই শোক দিবসটা জাতীয়ভাবে রাখা সম্ভব হয়নি, এমনকি ছুটিও বাতিল করা হয়েছে, শোক দিবসও বাতিল করা হয়েছে। এখন শুধুই আওয়ামী লীগকে করতে হবে, যদিও আগেও আওয়ামী লীগই করতো, অন্য দল পালন করতে বলে আমার খুব একটা জানা নেই দর্শক। তবে বটম লাইন আমি এটা বলবো, শেখ হাসিনা ওয়াজেদ তিনি আওয়ামী লীগের জন্য সম্পদ নয়, তিনি একটি বোঝা। এবং আওয়ামী লীগ যদি কোনো ধরনের বিশৃঙ্খলা করার চেষ্টা করে আজকে 15ই আগস্টের দিনে, তাহলে হিতে বিপরীত হবে। জনগণের আরও বেশি ঘৃণার মুখে পড়তে হবে, জনগণের আরও বেশি প্রতিরোধের মুখে পড়তে হবে। কাজেই যে পরিবর্তন হয়েছে, যে ফ্যাসিবাদের অবসান হয়েছে, আওয়ামী লীগ যেন সেটা মেনে নেয় এবং সেটা মেনে নিয়েই যেন তারা যদি তাদের রাজনীতি করতে চায়, তা প্রত্যেক অপরাধীকে বিচারের মুখোমুখি করতে হবে। বিচারের পরেই সিদ্ধান্ত হবে তারা কী ধরনের রাজনীতি করেন। স্বয়ং শেখ হাসিনাও যদি বাংলাদেশে ফেরত আসেন, প্রথমেই তাকে জেলে ঢুকতে হবে, বিচার হতে হবে তার, বিচারের পর সিদ্ধান্ত নেবে জাতি তাদের রাজনীতির প্রয়োজন আছে না নেই। ভালো থাকবেন দর্শক, কথা হবে আবার কোনো বিষয় নিয়ে।